ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে 20 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে 8টা প্রশ্ন আপনাদের কাছে নিয়ে এসেছি। তাহলে একটা প্রশ্নগুলো দেখবো আর আপনাদের এখানে দেখাবো কিভাবে হবে। তাহলে প্রথমে কোশ্চেনে চলে আসি। তাহলে প্রথম কোশ্চেন দেখুন, বলছে ওয়েয়ার ইজ দ্য ফোর্থ ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট। ঠিক আছে, 2024 উপর চতুর্থ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। ঠিক আছে, কোথায় উপস্থিত হয়, অনুষ্ঠিত হয়? তাহলে কোথায় হয়? নিউ দিল্লিতে। ঠিক আছে, তাহলে অ্যান্সার দেখুন, দেখুন নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। একটু ডিটেল দেখবো এই প্রশ্নগুলোতে। তাহলে ডিটেলটা দেখুন, আমাদের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট কে আছেন জগদীপ ধনকার। ঠিক আছে, তাহলে উনি একটা এই অ্যাড্রেস করলেন এই ভ্যালিডিটারি সেকশন অফ ফোর্থ ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিটে। কোথায় কি ছিল, কিসের উপরে ছিল? বায়ো এনার্জি পাথ টু বিকশিত ভারত। ঠিক আছে, দেখুন শুক্রবার নয়াদিল্লিতে পিএইচডি চেম্বার অফ, কোথায় হয়েছিল, কে করেছিল? বাই পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন নিউ দিল্লি। ঠিক আছে, তাহলে কে এই করলো? তাহলে নিউ দিল্লি করলো, মানে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি করলো কোথায়? নিউ দিল্লিতে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যিনি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় উনি কি বললেন এখানে। ঠিক আছে, দেখুন ভাইস প্রেসিডেন্ট সেড আর্জেন্ট অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু ট্যাকল দ্য ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ প্রয়োজন উনি বললেন। আর উনি বললেন 3R এর ব্যাপারে বললেন। ঠিক আছে, 3R আর আমাদের এই প্রশ্নগুলো অনেকবার জিজ্ঞেস করেছে। তাহলে এই 3টে R কি কি হয় এনভায়রনমেন্টের চ্যাপ্টারে, এটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। তাহলে 3টে R এর মধ্যে একটা হচ্ছে রিডিউস, একটা হচ্ছে রিইউজ, একটা হচ্ছে রিসাইকেল। ইটস নট আ জাস্ট আ মন্ত্রা বাট ইট ইজ আ কালেকটিভ ব্যাটল। ঠিক আছে, উনি কি বললেন? এটা যে এই রিসাইকেল কেবল একটি মন্ত্র নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ক্ষুদ্র একটি সম্মিলিত যুদ্ধে। ঠিক আছে, কি বলো? একটা ব্যাটল ক্রাই, একটা কালেকটিভ ব্যাটল করতে হবে আমাদের। ঠিক আছে, শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা মানুষ রিডিউস রিউজ রিসাইকেল করলে হবে না। তাহলে এটা আমাদের সব মিলিয়ে, সব একটা সমাজকে মিলিয়ে সম্মিলিত হিসাবে আমাদেরকে যুদ্ধ করতে হবে। ঠিক আছে, আর দেখুন কি বললেন, ই হ্যাডেড দ্যাট ইন্ডিয়া হ্যাজ সেট আ টার্গেট। কি ইন্ডিয়া কি টার্গেট করেছে? 50%, 50% ইনস্টল ইলেকট্রিসিটি ক্যাপাসিটি ফ্রম নন ফসিল ফুয়েল। ঠিক আছে, আমরা 50% কি করব? ইলেকট্রিসিটি ইনস্টল করব। ঠিক আছে, সেটা হচ্ছে নন ফসিল ফুয়েল। কত অবধি? 2023 সালের মধ্যে আমাদেরকে 50% এটা আমাদের টার্গেট নিচে। অ্যান্ড নেট জিরো, নেট জিরো কার্বন। ঠিক আছে, আমরা কি করব? নেট জিরো কার্বন কত? 2070 সালে আমরা নেট জিরো কার্বন, এটাই আমরা কি করলাম? একটা টার্গেট নিয়েছি। ঠিক আছে, কে আমাদের কে বললো এটা? জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন, এটা বললো কি লক্ষ্য, আমাদের কি লক্ষ্য আছে? 2070 সালের মধ্যে আমরা নেট জিরো কার্বন নেট জিরো হবো। আর 2030 সালের মধ্যে আমরা 50% কি করব? ইলেকট্রিসিটি ইনস্টল করবো, যেটা যেটা নন ফসিল ফুয়েল এর উপরে বেস করা আছে। ঠিক আছে, তাহলে কার উপরে ভিত্তি? নন ফসিল ফুয়েলের উপরে। ঠিক আছে, তাহলে এই দুটো, তাহলে আমরা দেখলাম ফোর্থ ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট কোথায় হলো? নিউ দিল্লিতে হলো। তাহলে নেক্সট কোয়েশ্চনে চলে আসি। তাহলে দেখুন নেক্সট প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা কি বললো? হু ইন দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, হু ইন দ্য প্রেস্টিজিয়াস পন্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2023। তাহলে কে টেলিকম ইকুইপমেন্ট রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বিভাগে মর্যাদাপূর্ণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2023 জিতেছেন। কে জিতলো? তাহলে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে তেজাস নেটওয়ার্ক। ঠিক আছে, তেজাস নেটওয়ার্ক জয়ী হয়েছে। তো দেখুন তেজাস নেটওয়ার্ক কি করলো? এই অ্যাওয়ার্ডটা জিতলো। ঠিক আছে, দেখুন তেজাস নেটওয়ার্ক টুডে announced that it has been conferred কি হলো? দ্য প্রেস্টিজিয়াস পন্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2023 ইন দ্য টেলিকম ইকুইপমেন্ট রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি। তাহলে কি কোন ক্যাটাগরিতে তেজাস নেটওয়ার্ক এই অ্যাওয়ার্ডটা জয়ী হলো?
কোন টেলিকম ইকুইপমেন্ট রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। ঠিক আছে, তেজাস নেটওয়ার্ক আজ ঘোষণা করেছে যে এটি টেলিকম ইকুইপমেন্ট রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বিভাগে মর্যাদা পূর্ণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2023 ভূষিত হয়েছেন। ঠিক আছে, দ্য অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কি কেন দেওয়া হয়? The award recognizes exemplary and outstanding contribution in the areas of telecom innovation, skilling, service, manufacturing and application. তাহলে দেখো পুরস্কারগুলো টেলিকম উদ্ভাবন, দক্ষতা, পরিষেবা, তাহলে উৎপাদন এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনুকরণী এবং অসামান্য আবেদনকে স্বীকৃতি দেয়। ঠিক আছে, তাহলে কি এই অ্যাওয়ার্ডটা কি কেন দেওয়া হয়? এইসব কারণের জন্য দেওয়া হয়। তাহলে তেজাস নেটওয়ার্ক একটা কি? এটা হচ্ছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তেজাস নেটওয়ার্ক, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো কোথায়? 2023 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2023। নেক্সট প্রশ্নতে চলে আসুন। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্ন দেখুন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ইন্ডিয়া মোবাইল কংগ্রেস? ঠিক আছে, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2024 যেটা অক্টোবরে হবে, তার একটা থিম অ্যানাউন্স করা হলো, থিম ঘোষণা করা হলো। কে ঘোষণা করেছে? আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজন, জ্যোতির্বিদ্যা এম সিন্ধিয়া। ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রথম এখানে প্রশ্নটা দেখুন, ইউনিয়ন মিনিস্টারকে কমিউনিকেশন ডেভেলপমেন্ট সাথে সাথে ইউনিয়ন মিনিস্টার ফর কমিউনিকেশন সাথে সাথে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজনের কে মন্ত্রী কে? তাহলে মন্ত্রীর নাম হয়ে যাবে জ্যোতির্বিদ্যা এম সিন্ধিয়া। তাহলে উনি অ্যানাউন্স করলেন, উনি ঘোষণা করলেন আইএমসি 2024 যেটা অক্টোবরে হবে, কোথায়? নিউ দিল্লিতে হবে। তার থিম কি? ঠিক আছে, তাহলে তার থিম কি? তাহলে দেখুন, শুক্রবারে উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগ উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্বিদ্যা এম সিন্ধিয়া চালু করেন ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2023 থিম কি? ঠিক আছে, তাহলে কি থিম আছে দেখে নিন। তাহলে থিম কি হলো? থিম হলো আমার দ্য ফিউচার ইজ নাও। ঠিক আছে, তাহলে কি থিম হলো? দ্য ফিউচার, ভবিষ্যতে এখন, মানে দ্য ফিউচার ইজ নাও, ইংরেজিতে দ্য ফিউচার ইজ নাও। এই থিমটা অ্যানাউন্স করা হলো, ঘোষণা করলো। কে ঘোষণা করলো? আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন, জ্যোতির্বিদ্যা এম সিন্ধিয়া। ঠিক আছে, তাহলে দেখুন এই ব্যাপারে একটু দেখি। ইন্ডিয়ান মিনিস্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন জ্যোতির্বিদ্যা এম সিন্ধিয়া on Friday launched the theme the future is now for the India Mobile Congress 2024। তাহলে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস যেটা অক্টোবর মাসে 2024 হবে, কোথায়? নিউ দিল্লিতে বিজ্ঞান ভবন, সেখানে তার থিম ঘোষণা করা হলো। তার থিম কি হলো? দ্য ফিউচার ইজ নাও। ঠিক আছে, দিস থিম আন্ডারস্কোরস ইন্ডিয়া, এই থিম কি বিষয় নিয়ে বা কি অবজেক্টিভ নিয়ে এই থিমটা নিয়ে আসা হলো? ইন্ডিয়াস পাইভটাল রোল ইন দ্য গ্লোবাল টেকনোলজি, মানে আমাদের ভবিষ্যতে আমরা একটা টেকনোলজি রেভলিউশন যেটা নিয়ে আসছি, প্রমোশন টু ব্রিং টুগেদার ভিজনারিজ অ্যান্ড ইনোভেটরস ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব টু শোকেস কাটিং এজ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সলিউশন। তাহলে এই থিমটা কি আছে? বৈশ্বিক প্রযুক্তিগত বিপ্লবে ভারতের মুখ্য ভূমিকার উপরে জোর দেওয়া, এই থিমটা আমাদের নিয়ে আসা হলো। আর দেখুন কি আছে, আইএমসি মানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2024 15 অক্টোবর হবে, কোথায়? প্রগতি ময়দান, নিউ দিল্লি, উইল সার্ভ অ্যাজ প্রিমিয়ার প্ল্যাটফর্ম টু ডিসপ্লে ইনোভেটিভ সলিউশন। এই দেখুন, এই ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে কি কি হবে? ইনোভেটিভ সলিউশন হবে, সার্ভিস হবে অ্যান্ড স্টেট অফ দ্য আর্ট ইউজ করা হবে। এই ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের মধ্যে 500 1-to-1 মিটিং হবে, উইথ মোর দ্যান 1000 পোটেনশিয়াল ইনভেস্টর আসবে, অ্যাঞ্জেলস আসবে, ইনকিউবেটর আসবে অ্যান্ড ভিসি ফান্ড। তাহলে এতগুলো এই মধ্যে কি কি কাজ হবে সেখানে একটা ডিটেল আপনাদের কাছে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে কোন দিনে শুরু হবে? 15 অক্টোবরে। কোথায় হবে? প্রগতি ময়দান, নিউ দিল্লিতে। ঠিক আছে, তাহলে কত মিটিং হবে? 500 1-to-1 মিটিং হবে। কতগুলো ইনভেস্টর আসছে? 1000 ইনভেস্টর আপনাদের কাছে এই ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে দেখা যাবে। তাহলে নেক্সট কোশ্চেনে আসুন। 4 নম্বর কোশ্চেনে দেখুন, দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার। তাহলে আমরা সব দিয়ে প্রথম যেহেতু আমরা দেখলাম ইউনিয়ন মিনিস্টার অফ কমিউনিকেশন, এখানে দেখবো ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তার নাম, তার মন্ত্রীর নাম কি? তাহলে তার মন্ত্রীর নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। ইনি কি ছিলেন? ইনি এক্স প্রাক্তন মুখ্যমন্ত্রী অফ
এমপি মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে শিবরাজ সিং চৌহান কে ছিলেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী অফ মধ্যপ্রদেশ ছিলেন। এখন বর্তমানে উনি কি আছেন? উনি আছেন ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড আ সাবসিডি অফ হাউ মেনি টাইমস। কি করবে? তাহলে দেখুন, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বললেন যে সরকার 3 বছরের জন্য প্রাকৃতিক চাষাবাদ গ্রহণকারী কৃষকদের কত গুণ ভর্তুকি দেবে। ঠিক আছে, তাহলে কতদিন সাবসিডি যেটা দেওয়া হয়, যে ফার্মার্স গুলোকে যে সাবসিডি দেওয়া হয়, সে সাবসিডি কত গুণ বেশি আমাদের মন্ত্রী অ্যানাউন্স করলেন। কেন? যেহেতু ওরা অ্যাডাপ্ট করছে ন্যাচারাল ফার্মিং অ্যাডাপ্ট করার জন্য। ঠিক আছে, কি করছে চৌহান? কি বললেন? প্রাকৃতিক চাষাবাদ করার জন্য 3 বছরের জন্য সাবসিডিটা কত গুণ বেশি করে দেওয়া হবে? তাহলে অ্যান্সার হবে 1.5 টাইমস, মানে অপশন সি। ঠিক আছে, কত গুণ দেওয়া হবে? 1.5 টাইমস। একটু দেখে নিই ডিটেলস গুলো একটু দেখুন। ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার শ্রী শিবরাজ সিং চৌহান অ্যাড্রেস করলেন। কোথায় অ্যাড্রেস করলেন? কোন মিটিং ছিল? রিজনাল কনসালটেশন প্রোগ্রাম অন দ্য সায়েন্স অফ ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং এর উপরে একটা প্রোগ্রাম ছিল। কোথায় প্রোগ্রাম ছিল? লখনৌ। লখনৌ কি আছে? লখনৌ হলো আপনার উত্তরপ্রদেশের ক্যাপিটাল। ঠিক আছে, লখনৌ ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সিএম এর নাম যোগী আদিত্যনাথ। ইউপি সিএম যোগী আদিত্যনাথ। আমরা জানি উত্তরপ্রদেশে একটাই ন্যাশনাল পার্ক অবস্থিত আছে, তার নাম কি হচ্ছে দুধুয়া ন্যাশনাল পার্ক। দুধুয়া ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশে। ঠিক আছে, মাত্র একটাই ন্যাশনাল পার্ক, কোথায়? দুধুয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তাহলে লখনৌ, যেখানে উনি বললেন কি ন্যাচারাল ফার্মিং will increase the yield of fields without using any chemicals and fertilizer। যে আমরা চাষ করি, চাষে আমরা কি করে? আমরা সার দিয়ে যে চাষ করি, আলাদা আলাদা ফার্টিলাইজার ইউজ করে চাষ করি, তাহলে আমাদের যে মন্ত্রী আছেন উনি ন্যাচারাল ফার্মিং এ মানে আমাদের ট্রান্সফার করার জন্য, মানে ন্যাচারাল ফার্মিং এ চাষবাস করার জন্য উনি কি করছেন? জোর দিচ্ছেন। ঠিক আছে, দেখুন কৃষক কল্যাণ শ্রী শিবরাজ সিং চৌহান আজকে প্রাকৃতিক চাষের বিজ্ঞানের উপরে আঞ্চলিক পরামর্শ প্রোগ্রাম ভাষণ দিলেন, যেখানে তিনি বলেছিলেন যে প্রাকৃতিক চাষ কোনো রাসায়নিক এবং সার ব্যবহার না করে ক্ষেতের ফলন বাড়াবেন। ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট কি করবে? সাবসিডি দেবে 1.5 টাইমস বেশি দেবে যে সাবসিডি আগে পাওয়া যেত। কেন? ন্যাচারাল ফার্মিং এর জন্য। কেন দেওয়া হবে? প্রাকৃতিক চাষবাদ জন্য। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা 3টে জিনিস শিখলাম। সব দিয়ে প্রথম কি এখন বর্তমানে ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার বা যে চাষের যে মন্ত্রী আছেন, তাহলে ওনার নাম কি হচ্ছে? শিবরাজ সিং চৌহান। ঠিক আছে, কৃষি মন্ত্রী। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমরা ন্যাচারাল ফার্মিং কত বছরের জন্য বেশি সাবসিডি পাবে? 3 বছরের জন্য। কত বেশি সাবসিডি পাবে? কত গুণ বেশি? তাহলে 1.5 টাইমস বা 1.5 গুণ বেশি পাবে। ঠিক আছে, তাহলে দেখুন তাহলে আর দেখুন ইউনিয়ন মিনিস্টার সেট আবার কি বললেন? প্রমোট করলেন ন্যাচারাল ফার্মিং। দ্য গভর্নমেন্ট উইল এস্টাবলিশ ল্যাবরেটরিজ ইন দ্য এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, তাহলে উনি কি বললেন? আমরা কি করব? এগ্রিকালচার ইউনিভার্সিটি বানাবো। ঠিক আছে, তাহলে যে প্রাকৃতিক চাষের জন্য কি করবে সরকার? দেশে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি স্থাপন করবে। ঠিক আছে, কি করবে? এগ্রিকালচার ইউনিভার্সিটি স্থাপন করবে। তাহলে একটা প্রশ্ন চলে আসলো যে আমাদের ভারতের মধ্যে সব দিয়ে প্রথম এগ্রিকালচার ইউনিভার্সিটি কোথায় আর কোন সালে স্থাপন করা হলো? তাহলে দেখুন দ্য ফার্স্ট, ভারতের প্রথম রাষ্ট্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায়? জিবি পন্ত ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার এন্ড টেকনোলজি। কি নামে? জিবি পন্ত ইউনিভার্সিটি এগ্রিকালচার এন্ড টেকনোলজি। কোথায় স্থাপন করা হলো? पंतनगर। ठीक है, उत्तराखंड है, মানে
তাহলে তখন উত্তরপ্রদেশ, এখন উত্তরাখণ্ড, মানে তখনকারে উত্তরপ্রদেশে এস্টাবলিশ করা হয়েছিল, এখন উত্তরাখণ্ডে। কোন ইনাগুরেট করা হয়েছিল? আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু 17 নভেম্বর 1960 সালে প্রথম এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া কি করলো? স্থাপন করা হলো। ঠিক আছে, উদ্বোধন করেছিলেন কি আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। ঠিক আছে, তাহলে দেখুন নেক্সট প্রশ্নতে চলে আসি। 5 নম্বর প্রশ্নতে দেখুন, which ইউনিয়ন মিনিস্টার, কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করলো, চালু করলো ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট? ঠিক আছে, ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রাম কে চালু করলো, কে কেন্দ্রীয় মন্ত্রী? ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে যে আমাদের কৃষি মন্ত্রী আছেন, ইউনিয়ন মিনিস্টার অফ ফার্মিং আছেন, তার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। তিনি কি করলেন? লঞ্চ করলেন, কি চালু করলেন? ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে একটু দেখি নিয়ে ডিটেলটা দেখে নিই। ডিটেলটা দেখুন, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, আনভেল আ গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়েটিভ, একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ 80। তাহলে ICAR এর ফুল ফর্ম কি হলো? ICAR এর ফুল ফর্ম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। একটি যুগান্তকারী উদ্যোগ নিল। ঠিক আছে, কি উদ্যোগ নিল? প্রমিসেস টু রিভলিউশনাইজ দ্য ল্যান্ডস্কেপ অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি রিসার্চ ইন ইন্ডিয়া। দেখুন ICAR এর কাজ কি হয়? এই কৃষি উপরে যে রিসার্চ করা হয়, কৃষি উপরে যে আলাদা আলাদা বিভিন্ন রকমের যে রিসার্চ হয়, তার কাজ হচ্ছে ICAR এর কাজ। তাহলে উনি কি লঞ্চ করলো, কি উদ্যোগ নিল? ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট, মানে একটা সায়েন্টিস্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে 16 জুলাইতে লঞ্চ করলো। সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন দ্য অর্গানাইজেশন কমিটমেন্ট অ্যাডভান্স, মানে আমাদের এগ্রিকালচার, আমাদের কৃষি উপরে যে অ্যাডভান্স সায়েন্স এন্ড টেকনোলজি ইউজ করে, সেটার জন্য উনি লঞ্চ করলেন। ঠিক আছে, চালু হওয়ার জন্য নির্ধারিত হয়েছে একটা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য সংস্থার প্রতিশ্রুতি নিল। তাহলে দেখুন ICAR কি আছে? একটা অটোনোমাস বডি। ঠিক আছে, রেসপন্সিবল ফর কোঅর্ডিনেটিং এগ্রিকালচার এডুকেশন এন্ড রিসার্চ ইন ইন্ডিয়া। কিসের উপরে রিসার্চ করে? কি কাজ আছে ICAR এ? এগ্রিকালচার এর এডুকেশন এন্ড রিসার্চ করবে ইন্ডিয়ার উপরে, মানে কৃষির উপরে যে জ্ঞান আছে তার উপরে রিসার্চ করবে। ইট কাকে রিপোর্ট করে? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিসার্চ এন্ড এডুকেশন, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। তাহলে কাকে কাকে রিপোর্ট করবে? ঠিক আছে, কার দায়ী কি আছে? তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার সার্ভ অ্যাজ এ প্রেসিডেন্ট। তাহলে আমরা দেখবো কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সভাপতি হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি বলবো ICAR এ প্রেসিডেন্ট কে হয়, ICAR এর সভাপতি কে হয়, প্রেসিডেন্ট কে হয়? তাহলে আমরা বলবো কৃষি মিনিস্টার। ঠিক আছে, এগ্রিকালচার মিনিস্টার এর প্রেসিডেন্ট হয়। ঠিক আছে, তাহলে ICAR এর কাজ দেখলাম। ICAR যে একটা লঞ্চ করলো, একটা উদ্যোগ নিল, ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট, কে লঞ্চ করলো? তাহলে আমাদের শিবরাজ সিং চৌহান, কৃষি মন্ত্রী যিনি আছেন, উনি লঞ্চ করলেন। আর দেখে নেব ICAR ব্যাপারে একটু দেখে নিন। ইট ইজ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক অফ এগ্রিকালচার রিসার্চ এন্ড এডুকেশন ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের সব দিয়ে বৃহত্তম নেটওয়ার্ক। ঠিক আছে, সব দিয়ে বৃহত্তম নেটওয়ার্ক, বিশ্বের সব কৃষি গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব দিয়ে বড় নেটওয়ার্ক যেটা হচ্ছে, সেটা হচ্ছে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তাহলে আমরা দেখে নেবো কোন সালে প্রতিষ্ঠা হলো। 16 জুলাই 1929 সালে প্রতিষ্ঠা হলো। হেড অফিস কোথায়? তাহলে নিউ দিল্লিতে হেড অফিস। তাহলে ICAR হেড অফিস নিউ দিল্লিতে। তাহলে ICAR এর ফুল ফর্ম আপনারা মনে রাখবেন। তাহলে দেখুন এই ICAR এর লোগো হচ্ছে, দেখুন ICAR এর লোগো। ঠিক আছে, তাহলে কি হলো? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, কি হলো? ICAR এর ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্নে চলে আসবো। 6 নম্বর প্রশ্ন দেখুন, চেন্নাই সুপার কিং সেট আপ সুপার কিং একাডেমি ইন উইচ সিটি? তাহলে চেন্নাই সুপার কিং কোন শহরে সুপার কিংস একাডেমি স্থাপন করলো? ঠিক আছে, তাহলে চেন্নাই সুপার কিং যে IPL এর একটা টিম, সে টিম একটা সেট আপ করলো সুপার কিং একাডেমি। কোথায়, কোন শহরে সেট আপ করলো, স্থাপন করলো? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সিডনি। সিডনি কোথায়? অস্ট্রেলিয়াতে। ঠিক, সিডনি কোথায়? অস্ট্রেলিয়াতে। তাহলে টোকিও কোথায়? টোকিও কোন দেশের সিটি, শহর? তো জাপানে।
নিউ ইয়র্ক কোথায়? ইউএস এর মধ্যে। আবুধাবি কোথায়? ইউএই মধ্যে। ইউনাইটেড আরব এমিরেটস এর ক্যাপিটালও আবুধাবি। তাহলে চেন্নাই সুপার কিংস কোন শহরে সুপার কিং একাডেমি স্থাপন করলো? তাহলে সিডনি। তাহলে দেখে নেবো একটু। তো দেখুন সিডনি অ্যান্সার চলে আসলো। The Chennai Super King has announced a significant expansion of its global presence within the establishment of its third international. তাহলে আমরা দেখবো চেন্নাই সুপার কিং অস্ট্রেলিয়ার সিডনিতে তার তৃতীয় আন্তর্জাতিক সুপার কিং একাডেমির প্রতিষ্ঠার মাধ্যমে তার বিশ্বব্যাপী উপস্থিতির উল্লেখযোগ্য সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। তাহলে এটা নিয়ে 3 নম্বর মানে তৃতীয় বিশ্বব্যাপী একটা স্টেডিয়াম উনি উপস্থিত করলেন, স্থাপন করলেন। তাহলে এর আগে দুটো কোথায় না কোথায় করেছে সেটা আমরা দেখে নেবো। দিস একাডেমি সেট টু কমেন্স ইটস কোচিং প্রোগ্রাম। তাহলে ওখানে যে একটা স্টেডিয়াম যে এখানে একটা করা হলো, সেট আপ করা হলো, সেখানে কি হবে? সেখানে কোচিং প্রোগ্রাম করা হবে ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস। ঠিক আছে, অ্যালাইন্স উইথ সিএসকে ভিশন অফ প্রমোটিং, ক্রিকেটকে প্রমোট করা হবে অ্যাক্রস জেন্ডার, মানে জেন্ডার ওয়াইজ দেখবে না যে মেয়ে না ছেলে, সবাই জন্য যে ক্রিকেটকে কি করা হবে? প্রমোট করা হবে। তাহলে দেখুন ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই তার কোচিং প্রোগ্রাম শুরু করতে চলেছে। এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি লিঙ্ক জুড়ে ক্রিকেট প্রচার এবং একটি নতুন প্রজন্ম ক্রিকেটের লালন পালনের সিএসকে দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধ। ঠিক আছে, তাহলে সিএসকে কোথায় কোথায় আগে খুলে নিয়েছে? দাল্লাস ইউএসএ একটা জায়গা, দাল্লাস অ্যান্ড ইউকে ইউনাইটেড কিংডম। তাহলে একটা ইংল্যান্ডে খোলা হলো, একটা ইউএসএ তে খোলা হয়েছে, তৃতীয় সিডনিতে খোলা হবে। তাহলে দেখুন লেখা আছে উই আর, এখানে দেখুন উই আর কামিং সুন সিডনি। তাহলে অস্ট্রেলিয়া 3 নম্বরে, অস্ট্রেলিয়া। ঠিক আছে, 3 নম্বরে অস্ট্রেলিয়া। তাহলে আর দেখে নেবো। তাহলে দেখুন নেক্সট কোশ্চেন কি আছে? which ইন্ডিয়ান স্পেস সায়েন্টিস্ট, আমাদের ভারতীয় মহাকাশ বিজ্ঞানী কে কি দেওয়া হলো? অ্যাওয়ার্ড দেওয়া হলো, রিসিভ করলো অনার এট দ্য গ্লোবাল স্পেস কনফারেন্স ফ্রম দ্য প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন কমিটি অন স্পেস রিসার্চ, কসপার। তাহলে কসপার, ঠিক আছে, একটা অর্গানাইজেশন কি আছে? কসপারের ফুল ফর্ম কনফারেন্স ফ্রম দ্য প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন কমিটি অন স্পেস রিসার্চ। ঠিক আছে, স্পেস অ্যান্ড রিসার্চ। তাহলে সেই কসপার আমাদের দুটো সায়েন্টিস্টকে কি করলো? সম্মেলন করলো, একটা সম্মানিত করলো, একটা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করলো। তাহলে কোন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী বিশ্বব্যাপী মহাকাশ সম্মেলন সম্মানিত সংস্থা কমিটি অন স্পেস রিসার্চ কসপার থেকে সম্মান পেয়েছে? তাহলে কি হয়ে যাবে? তাহলে দেখুন প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল এবং অনিল ভরদ্বাজ এই দুজনেই অ্যাওয়ার্ড পেয়েছে, অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হলো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেবো কি কি অ্যাওয়ার্ড দেওয়া হলো। ঠিক আছে, সেটা দেখে নিন ডিটেল ভাবে একটু। দেখুন বোথ অফ দ্য অ্যাবভ, উপরে দুটোই। তাহলে দেখুন এই দুজন আছেন। তাহলে স্পেস সায়েন্টিস্ট প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল অ্যান্ড অনিল ভরদ্বাজ এই দুজনকে কমিটি অন স্পেস রিসার্চ কসপার এট ইটস বাইএনুয়াল মিটিং, ঠিক আছে, কোথায় মিটিং হয়েছিল? সাউথ কোরিয়ার জায়গা একটা বুসান বলে একটা জায়গা আছে, সেখানে এই মিটিং হলো। সেখানে ওনার কন্ট্রিবিউশন কে ওনাকে সম্মানিত করা হলো। তাহলে দেখুন আমাদের প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল যিনি আছেন, যিনি বিজ্ঞানী, যিনি সায়েন্টিস্ট প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল যিনি আছেন, তাকে হ্যারি মেসি অ্যাওয়ার্ড দেওয়া হলো। তো the Harry Messi Award is given to a person's outstanding contribution to space research. যারা স্পেস রিসার্চের উপরে কাজ করে, যার কন্ট্রিবিউশন থাকে, তাকে হ্যারি মেসি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ফর which a leadership role is particularly important. এই রিসার্চের জন্য এই রোলটা খুবই গুরুত্ব। তো দেখুন বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল তাকে হ্যারি মেসি পুরস্কার থেকে ভূষিত হয়েছেন। মহাকাশ গবেষণায় একজন ব্যক্তির সম্মানে আবেদনের জন্য হ্যারি মেসি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যার জন্য নেতৃত্ব ভূমিকায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের আরেকটা অ্যাওয়ার্ডের মধ্যে আরেকটা কি করা হলো? একটা মাইনর প্ল্যানেট, একটা ছোট প্ল্যানেট নামকরণ করা হলো কার উপরে?
আমাদের এই প্রফেসর আগরওয়াল উপরে একটা আমাদের নামকরণ হলো কিসের একটা প্ল্যানেটে। তাহলে পুরস্কার অংশ হিসাবে অধ্যাপক আগরওয়ালের নামে একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু আর দেখে নিই আমাদের এই যে প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল কোন ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন সেটা একটু দেখে নেব। তো দেখুন, প্রফেসর প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল retired was a professor in the Department of Astronomy and Astrophysics at the Tata Institute of Fundamental Research in Mumbai, Maharashtra। তাহলে মহারাষ্ট্র মুম্বাই সেখানে অবস্থিত একটা ইনস্টিটিউট, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, সেখানে একটা ডিপার্টমেন্ট যার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট, সেখানে উনি একটা রিটায়ার্ড প্রফেসর, কে প্রফেসর প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল। ঠিক আছে, তাহলে দেখুন অধ্যাপক চন্দ্র আগরওয়াল মুম্বাই মহারাষ্ট্রের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ জাতিবুর্দ এবং জাতি পদার্থবিদ্য বিভাগের উনি অধ্যাপক ছিলেন। প্রফেসর আগরওয়াল ওয়াজ অলসো পার্ট অফ দ্য চন্দ্রয়ান-1, ইনি চন্দ্রয়ান-1 মিশনে যুক্ত ছিলেন। অধ্যাপক আগরওয়াল চন্দ্রয়ান মিশনের অংশ ছিলেন, যুক্ত ছিলেন। ঠিক আছে, এই চন্দ্রয়ান মিশন যেটা লঞ্চ করা হলো ইসরো থেকে 22 অক্টোবর 2008 সালে। ঠিক আছে, যে মুনকে স্টাডি করার হিসাবে, ঠিক আছে, যে চাঁদকে অধ্যয়ন করার জন্য এই মিশনটা লঞ্চ করা হয়েছিল 2008-এ, সেখানে উনি একটা অংশ ছিলেন প্রফেসর আগরওয়াল, বা ওখানে এই মিশনে উনি যুক্ত ছিলেন। অনিল ভারদ্বাজ যাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, যাকে সম্মানিত করা হলো, কি অ্যাওয়ার্ড দিয়ে? বিক্রম সারাভাই মেডেল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ওনাকে হ্যারি মেসি অ্যাওয়ার্ড দেওয়া হলো, আর এখানে বিক্রম সারাভাই মেডেল দেওয়া হলো কাকে? অনিল ভারদ্বাজকে। ঠিক আছে, তাহলে দুজন আমাদের বিজ্ঞানী, দুজন আমাদের বিখ্যাত বিজ্ঞানী কে তাকে সম্মানিত করা হলো অ্যাওয়ার্ড দিয়ে। কারা দিয়েছে? কসপার সায়েন্টিস্ট দিয়েছে। একটু কসপার ব্যাপারে দেখে নিই। অনিল ভারদ্বাজ যিনি আছেন উনি ডাইরেক্টর অফ ফিজিক্স। অনিল ভারদ্বাজ যিনি আছেন উনি ডাইরেক্টর অফ ফিজিক্স। ডাইরেক্টর অফ ফিজিক্স রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি কোথায়? আহমেদাবাদ, গুজরাটের মধ্যে। হি হ্যাজ বিন ইনভলভ, উনি ইনভলভ ছিলেন কোথায়? ইসরো ইন্টারপ্ল্যানেটারি মিশন চন্দ্রয়ান, মঙ্গলয়ান অ্যান্ড আদিত্য এল1, যে সূরজকে অধ্যয়ন করবে, সেটা হচ্ছে আদিত্য এল1। এই তিনটে মিশনে উনি যুক্ত ছিলেন, অংশ ছিলেন কে? অনিল ভারদ্বাজ। তাহলে অনিল ভারদ্বাজ বর্তমান গুজরাটের আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির পরিচালক। ঠিক আছে, তিনি চন্দ্রযান, মঙ্গলয়ান এবং আদিত্য এল1 সূর্যের অধ্যয়ন মিশনে ইসরোর অন্তর্গ্রহ মিশনে জড়িত ছিলেন। তো প্রফেসর আগরওয়াল ওয়াজ অলসো পার্ট অফ চন্দ্রয়ান মিশন, যেটা 22 অক্টোবর 2008-এ লঞ্চ করা হলো। তাহলে প্রফেসর আগরওয়াল এবং ঠিক আছে, তাহলে আমরা প্রফেসর আগরওয়ালটা দেখে নিলাম। কসপার কি আছে? কসপার হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন। ঠিক আছে, যতগুলো সায়েন্টিস্ট, যতগুলো বিজ্ঞানী আছে, তাহলে ইন্টারন্যাশনাল যত আছে, আর তাহলে আমরা দেখবো কসপার কি আছে? প্রতিষ্ঠা হয়েছিল ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন হিসাবে। ঠিক আছে, তাকে আমরা ইন্টারন্যাশনাল সায়েন্স কাউন্সিলও বলা হয়। হেডকোয়ার্টার কোথায়? কসপার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের মধ্যে। ঠিক আছে, তাহলে লাস্ট কোশ্চেন আমরা চলে আসি। এটা লাস্ট কোশ্চেন দেখুন, অন উইচ ডে ইজ দ্য ইন্টারন্যাশনাল চেস ডে? ঠিক আছে, তাহলে আমরা প্রতি বছর কোন দিন আন্তর্জাতিক দাবা দিবস পালিত হয়? কোন দিন আমরা চেস ডে হিসাবে আমরা পালিত করি? তাহলে আমাদের অ্যান্সার যাবে 20 জুলাই, যেটা আজকের দিন। আজকের দিন আমরা কি সেলিব্রেট করি? আমরা আজকের দিন কি পালিত করি? চেস ডে। ঠিক আছে, তাহলে চেস ডে ব্যাপারে একটু দেখে নিই। তাহলে দেখুন অ্যান্সার হচ্ছে চেস ডে। ইন্টারন্যাশনাল চেস ডে সেলিব্রেটেড, প্রত্যেক বছর আমরা সেলিব্রেট করি 20 জুলাইতে। ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড কমেমোরেট দ্যাট অনার অ্যাজ দ্য অ্যানসিয়েন্ট গেম, অনেক পুরনো গেম। চেস ইজ প্রোফাইড ইম্পর্টেন্ট গ্লোবাল কালচার, এডুকেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তাহলে দেখো, আন্তর্জাতিক দাবা দিবস প্রতি বছর 20 জুলাই পালিত হয়। এটি একটা বিশ্বব্যাপী সম্মেলন যা দাবা খেলাকে সম্মান করে এবং বিশ্ব সংস্কৃতি, শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের গভীর প্রভাবকে সম্মান করা হয়। দিস ডেট হোল্ড, কেন এই দিনে আমরা সেলিব্রেট করি চেস ডে? তাহলে এখানে লেখা আছে দেখুন,
কমেমোরেট দ্য ফাউন্ডিং অফ দ্য ইন্টারন্যাশনাল চেস ফিডে। ফিডে একটা অর্গানাইজেশন, ঠিক আছে, ফিডে একটা অর্গানাইজেশন, ঠিক আছে, ফাউন্ডিং অফ দ্য ইন্টারন্যাশনাল চেস, ঠিক আছে, দেখুন ফাউন্ডিং অফ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, ফিডে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, ঠিক আছে, সেটা 20 জুলাই 1924 প্যারিস ফ্রান্সের মধ্যে কি করা হয়েছিল, ফাউন্ড করা হয়েছিল। তো দেখুন এই তারিখটি দাবার জগতে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি ফ্রান্সের প্যারিসের ফ্রান্স 20 জুলাই 1924 সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন প্রতিষ্ঠার সম্মেলনের কারণে এই দিনটা আমরা 20 জুলাইতে চেস ডে, দাবা দিবস হিসাবে সেলিব্রেট করি। আর দেখে নেবো কি আছে, তাহলে দেখুন এখানে ফিডের ব্যাপারে একটু দেখে নিন। তাহলে ফিডে ফরমেশনটা দেখুন 20 জুলাই 1924 সালে, মানে 99 বছর আগে কোথায়, প্যারিস কোথায় আছে, ফ্রান্সে। তাহলে হেডকোয়ার্টার কোথায়, লজেন, সুইজারল্যান্ড, ঠিক আছে। তাহলে ফিডের হেডকোয়ার্টার, এটা অনেক গুরুত্ব কোশ্চেন, ঠিক আছে, কোথায়, লুয়েজেন, সুইজারল্যান্ড। তাহলে সদর দপ্তর কোথায়, লুজেন, সুইজারল্যান্ডে। প্রেসিডেন্ট কে, আর্কাডি কে ডোবরকোভিচ। আর্কাডি ডোবরকোভিচ এটা হচ্ছে রাষ্ট্রপতি, ফিডের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিল? গ্র্যান্ড মাস্টার মানে হচ্ছে চেসেরটা ফিডে যে জয়ী হয় তাকে আমরা জিএম বলি, গ্র্যান্ড মাস্টার বলি। তাহলে আমাদের ভারতের সবচেয়ে প্রথম গ্র্যান্ড মাস্টারতে তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ, আপনারা ছবি দেখতেই পারেন। প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার, তাহলে প্রথম গ্র্যান্ড মাস্টার এস বিজয়লক্ষ্মী, তাহলে প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার এস বিজয়লক্ষ্মী। সব দিয়ে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার, ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার নাম কি? ডি গুকেশ। তাহলে তিনটে আমরা গ্র্যান্ড মাস্টার দেখলাম। প্রথম গ্র্যান্ড মাস্টার হচ্ছে বিশ্বনাথ আনন্দ, ফার্স্ট ফিমেল মহিলা গ্র্যান্ড মাস্টার হচ্ছে এস বিজয়লক্ষ্মী, আর সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হচ্ছে ডি গুকেশ। তাহলে আমরা ফিডেটা দেখলাম, ফিডে হেডকোয়ার্টার হচ্ছে লুয়েজেন, সুইজারল্যান্ড। কোন দিন আমরা চেস ডে সেলিব্রেট করি? তাহলে আমরা 20 জুলাইতে আমরা চেস ডে সেলিব্রেট করি। তাহলে এই 8টা প্রশ্ন আপনাদের কাছে এখানে নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবাইকে এই প্রশ্নগুলো যেটা এখানে আছে সেটা আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে সকলকে ধন্যবাদ।